আমার কথা কি শোনা যাচ্ছে? আদিতি? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখানে বলছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ was born on 7 April 1770 in England and died on 23rd April 1850। তার মানে সে অলমোস্ট রোমান্টিক এজের একজন কবি, কারণ আমরা জানি রোমান্টিক এজ 1798 সালে শুরু হয় এবং 1832 সালে শেষ হয়। রোমান্টিক এজটা মেনলি ওনার এবং কোলরিজের হাত ধরে শুরু হয়। যে হি ইজ কল্ড দ্য ওরশিপার অফ নেচার, তাকে নেচার উপাসক বা পূজারী বলা হয়। ওরশিপার মানে পূজারী বা উপাসক। হি ইজ অলসো নোন অ্যাজ এ লেক পয়েট, তাকে লেক পয়েট বলা হয় কারণ কি এটা পার্টিতে প্রায় আসে। কারণ হচ্ছে সে, তার বন্ধু কোলরিজ এবং সৌদি একসাথে ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে বেশ কয়েক বছর ছিল, 6-7 বছর। এই জন্য তিনজনকে একসাথে বলে লেক পয়েট। এরপর বলছে কি যে ইন 1813 হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ পোয়েট লরেট ইন ইংল্যান্ড, ওকে। এবং 1843 সালে তাকে এর আগের একটা লাইন আছে। তো এখানে বলছে হি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছিল। আর আমরা জানি ফরাসি বিপ্লব হয় কখন? 1789 সালে। এরপর সিন্স 1843 হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ পোয়েট লরেট ইন ইংল্যান্ড, এবং 1843 তাকে ইংল্যান্ডের পোয়েট লরেট বা রাজকবি হিসেবে ভূষিত করা হয়। রাজকবি বলতে কি বলছে মানে ইংল্যান্ড একটা মানে কি বলে যে রাজতান্ত্রিক একটা দেশ, বা ওখানে রাজতন্ত্র চলমান, সুতরাং সেখানকার সভাকবি বা রাজকবি হয় সে। সাম অফ হিজ মেজর ওয়ার্কস, তার বিখ্যাত কিছু মানে বইটা স্পেশাল মতো কবি, শুধু আমরা ম্যাক্সিমাম হচ্ছে কবিতা। তো এখানে বলছে টিন্টার নেভিটা আপনাদের সেকেন্ড ইয়ার আছে, দ্য এক্সকারশন এটা নাই যদিও। তারপরে দ্য প্রিলুড, মিখাইল, দ্য সলিটারি রিপার, ড্যাফোডিলস এটা আপনাদের ফার্স্ট ইয়ারে ছিল। কি আই ওয়ান্ডার কি হচ্ছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড অথবা ড্যাফোডিলস আর কি। আর কি আছে ওট ইমর্টালিটি, লিরিক্যাল ব্যালান্স, প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স, এটা থার্ড ইয়ার আছে অবশ্য। তো এই হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত যে বইটা এগুলো আর কি। তো আমাদের ফার্স্টে সিলেবাস আছে তিনটা এবি, ওকে। এবি মানে হচ্ছে মঠ, সেখানে হচ্ছে মেইনলি খ্রিস্টিয়ান যাজক বা যাজকের উপাসনা করে। আর তিনটা হচ্ছে এখানে একটা জায়গার কথা বলা হচ্ছে, তার মানে তিনটা নেবির যে মঠ সেইটা দিয়ে কবি কবিতাটা লিখছে। আসলে এটা হচ্ছে কি কবির নেচারকে কতটা ভালোবাসে সেইটার একটা বহিঃপ্রকাশ এই কবিতায় ঘটাইছে। এখানে বাংলা সামারি আছে, আপনারা সেটা পড়ে নিন, তাইলে বুঝতে পারবেন। আমি ইংরেজি সামারিটা লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, কবিতার থিম বুঝিয়ে দেবেন।
ইংলিশ আমরা কি বলছে যে টিনটা নেভি ইজ অ্যান অ্যানালাইসিস অফ দ্য থ্রি ডিফারেন্ট স্টেজ ইন দ্য গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য পোয়েটস অ্যাটিটিউড টু নেচার। মানে নেচারের প্রতি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে দৃষ্টিভঙ্গি বা অ্যাটিটিউড, এটা 3 লেভেলে ছিল। শৈশবে একরকম, মিডল এজ একরকম, লাস্ট স্টেজ একরকম। সেইটাই সেই কবিতা অ্যানালাইসিস করছে বা এই কবিতায় সেই দিকটি উপস্থাপন করছে। These are the period of the animal pleasure of his boyhood, যেমন এখানে বলছে সেগুলোর মধ্যে একটা কি শৈশবের যে মানে শিশু সুলভ বা পশু সুলভ আনন্দ। যেমন একটা শিশু, একটা বাচ্চা যদি হচ্ছে আমরা তার হাতে 2 টাকা দিই তাতেও সে যেমন খুশি হবে, 10,000 বা 1 লাখ টাকা দিলেও সে একই রকম খুশি হবে। তার মানে সে একেবারে একটা অবুঝ একটা প্রাণীর মতো আর কি। সুতরাং এই লেভেলে এসে সে যা উপভোগ করে সবকিছু একেবারে মানে কোনো ভালো মন্দ যাচাই বাছাই করে না, সবকিছুই পুরোপুরি অনুভব করে। এই জন্য ওইটাকে ওই স্টেজটাকে বলেছে কি এনিমাল প্লেজার। তার মানে আমরা তার শৈশবে নেচারের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল কেমন, সেই থিমটা এখানে পাচ্ছি আর কি। ওকে, এরপরে বলছে দ্য পিরিয়ড অফ দ্য সেন্সেস। এরপরে আমরা সেকেন্ড পিরিয়ডে আসি। যেমন যখন একটা বাচ্চা ছোট থেকে বড় হয় তখন সে কি অনুভব করতে শিখে, যে দ্য এনজয়মেন্ট অফ দ্য সেন্সুয়াস বিউটি অফ নেচার ইন ইস ইউথ। এই সময় সে তার আশেপাশে যা দেখে সেইগুলাকে সে সেন্স দিয়ে মানে অনুভূতি দিয়ে জাজ করতে শিখে আর কি। আর লাস্ট স্টেজ কি এন্ড দ্য পিরিয়ড অফ ইমাজিনেশন এন্ড দ্য সোল। লাস্ট স্টেজে সে তার আত্মা দিয়ে হৃদয় দিয়ে কোনো কিছু মানে ওই সময় তার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি কাজ করে। তার মানে ফার্স্টে আমরা দেখলাম চাইল্ডহুডের যে স্টেজ, যখন সে সবকিছু একেবারে মানে পশুর মতো এনজয় করে, কোনো প্রকার ভেদ বিচার নাই। সেকেন্ড স্টেজে এসে ওটাকে বলা হয়েছে পিরিয়ড অফ সেন্সেস, মানে সে অনুভূতি দিয়ে আর কি, যেগুলা মানে হচ্ছে দেখে তার ভালো লাগে, এক কথায় যেখানে সেন্সিটিভিটি আছে। যে ফিজিক্যাল যে জিনিস সেইগুলো তার বেশি ভালো লাগে। নেচারের যেমন সাপোজ আমরা এখন যে স্টেজে আছি এটা কি সেকেন্ড স্টেজ। এই স্টেজে এসে আমরা আমাদের বাড়ির পাশে যদি একটা গাছে ফুল দেখে তাইলে আমাদের ভালো লাগবে, বাট আরো বেশি ডিপলি যে চিন্তা ভাবনা করতে হবে এই গাছটা কে বানাইছে, মানে ওইরকম যে স্পিরিচুয়ালিটি, এগুলো কিন্তু আমাদের মধ্যে এখন, এগুলো কখন আসবে যখন আমাদের 40-50-এর মতো হবে তখন। ওইটা থার্ড স্টেজ, যদি ইমাজিনেশন আর দ্য সোল, মানে যখন আমরা সোল দিয়ে কোনো কিছু যাচাই বাছাই করি। এই তিনটা স্টেজে মূলত এই কবিতা উপস্থাপন করছে। মানে আমরা নেচারের প্রতি আমাদের তিনটা স্টেজে কোন কোন দৃষ্টিভঙ্গি থাকে। যে ওয়ার্ডসওয়ার্থ স্পেন্ডস হিজ বয়হুড এন্ড দ্য ফরমেটিভ ইয়ার্স ইন দ্য মিডস্ট অফ বিউটিফুল সারাউন্ডিং অফ নেচার। ওয়ার্ডসওয়ার্থ সেটা শৈশবটা কাটিয়েছে কোথায়, নেচারের সংস্পর্শে। সুতরাং নেচার নিয়ে তার কিন্তু অনেক মানে গভীর একটা অন্তর্দৃষ্টি বা একটা ধারণা আছে। দিস ওয়াজ দ্য পিরিয়ড অফ হিজ লাভ অফ নেচার। এবং এই সময় সে আসলে নেচারকে প্রচুর ভালোবাসতে পারছে বা ভালোবাসা শিখছে। At this time, এই সময় he was a boy who could love the freshness of open air, sunshine, and freedom of the fields. মানে একটা বাচ্চা হিসেবে সে যা যা দেখতো সবই তার ভালো লাগতো। মানে এখানে কিন্তু কোনো ভেদ বিচার নাই, জাস্ট যা যা দেখতো ভালো খারাপ এগুলো কোনো কিছু যাচাই বাছাই করতো না, সবকিছু সে এনজয় করতো। জাস্ট কখন, যখন তার বয়স অল্প ছিল। He loved nature with a passion which was all physical without having any trace of intellectual and physical association. এই সময় সে নেচারকে তার বাহ্যিক দিক দেখে মানে ভালোবাসতো বা ভালো লাগতো তার, যে নেচারের মধ্যে যে কোনো ফিলসফি অথবা ইন্টেলেকচুয়ালিটি আছে এইগুলো সে তখনো মানে আইডেন্টিফাই করতে পারেনি বা ওইরকম এবিলিটি তার হয় নাই। যেমন একটা বাচ্চাকে নিয়ে যদি আমরা একটা জঙ্গলের মধ্যে ছাড়ি তাতেও তার ভালো লাগবে, একটা পুকুরের মধ্যে ছাড়লেও তার ভালো লাগবে। মানে সে জাস্ট যা করে তার ভালো লাগবে সে তাই করবে, এখানে কোনো প্রকার ভেদ বিচার করবে না। মানে তার এরকম কোনো জাজমেন্ট থাকবে না যে জঙ্গলের মধ্যে ভয়ানক কিছু আছে কিনা বা পুকুরের মধ্যে ভয়ানক কিছু আছে কিনা। সুতরাং সে যা দেখবে ফিজিক্যালি সবকিছুই তার ভালো লাগবে। এটাই হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের শৈশবের যে স্টেজটা, নেচারকে সে ওইরকম ভালোবাসে, যা দেখছে তাই তার ভালো লাগছে। এরপর বলছি ইন ইউথ, যখন তার বয়স একটু হয়েছে মানে ম্যাচিউরড হয়েছে, নেচার আপিলড চিপলি টু হিজ সেন্সেস। নেচার যেন তার মধ্যে অনুভূতি জাগ্রত করছে। যে there he was thrilled and enchanted by the physical beauty of nature. সে নেচারের এই স্টেজে এসে ফিজিক্যাল বিউটি দ্বারা এনচ্যান্টেড বা আকৃষ্ট বা বিমুগ্ধ হয়েছে। His love of nature in this stage was purely sensuous and emotional. তবে এই স্টেজে কোনটা ছিল সেন্সুয়াস, মানে তার অনুভূতিকে জাগ্রত করত। একটা মানে বাচ্চাকে যদি আমরা ভালো খারাপ দেখাই তার মধ্যে কোনো অনুভূতি থাকবে না, ভালোটাকে সে যেভাবে নেবে খারাপটাকে একইভাবে নেবে। কিন্তু আমাদের যে বয়স আমরা কিন্তু ভালো খারাপ যাচাই বাছাই করতে পারি। তার মানে আমাদের এই বয়সটা হচ্ছে সেন্সিটিভিটির একটা বয়স। ওকে,
বা সেনচুয়াসনেস আছে আমাদের মধ্যে, ওয়ার্ড যত সেকেন্ড স্টেজে নেচারকে ওরকম সেন্সিটিভিটি দিয়ে জাজ করতো বা অ্যাকসেপ্ট করতো আর কি, মানে যে সে ভালো খারাপ জাজ করে, যেটা ভালো এগুলোকে অ্যাকসেপ্ট করতো, যেটা খারাপ ওগুলোকে স্কিপ করতো। এটি হচ্ছে সেনচুয়াসনেস বা সেকেন্ড স্টেজে সে নেচারকে কিভাবে জাজ করছে, মানে ম্যাচিউর বয়সে। So this was characterized by dizzy rapture and aching joy which replaced his earlier coarser pleasure of his words। যেমন এখানে সে কবিতায় কিছু ওয়ার্ড আছে বা ফ্রেজ আছে, যে সেকেন্ড স্টেজ ডিজি রাপচার বা আকিং জয়েস, মানে সে এমন আনন্দ অনুভব করতো যেখানে আবার একটু কষ্ট মিশে থাকতো, ওকে, মানে কষ্টের মধ্যে আনন্দ অনুভব করা, এরকমটা আর কি। বাট ফার্স্ট স্টেজে সে কিন্তু কোর্সার প্লেজার, মানে একেবারে পিওর যে ভালোবাসাটুকু, পিওর যে আনন্দটুকু এইটুকু এনজয় করতো। তার মানে ওই স্টেজে এরকম কোনো আলাদা বা এরকম কোনো মানে পার্থক্য ছিল না, ওই সে যা করতো সবকিছু আসলে আনন্দ ঘনই হতো। বাট মেচিউর হওয়ার পরে একটু আলাদা হয়ে গেছে, সেটা সে যাচাই বাছাই করে এখন এনজয় করে। এই জন্য এখানে সেন্সিটিভিটি বিষয়টা চলে আসছে কিন্তু। So the beautiful sights and sounds of nature, the colors and the forms of the object of nature roused his sweet sensation and make him very passionate। যে নেচারের যা যা আছে, যেমন এখানে বলছে সুন্দর সুন্দর সাইড বা দৃশ্য বা সাউন্ড, কালার বা যে অবজেক্ট জিনিসপত্র ছিল সেগুলোর যে গঠন আছে, সবকিছুই তার প্যাশন বা অনুভূতিকে জাগ্রত করতো। এটা কখন? সেকেন্ড স্টেজে। ইন দা ম্যাচিউর ইয়ার্স, পরবর্তী যখন তার বয়স আরো অনেক বেশি বাড়ে, মানে যখন সে কি শেষ স্টেজে আসে আর কি, ওয়ার জটস লাভ ফর নেচার বিকাম স্পিরিচুয়াল এন্ড ইন্টেলেকচুয়াল। সে নেচারকে স্পিরিচুয়ালি ভালোবাসতে আরম্ভ করে। দেখেন ফার্স্ট স্টেজে কিন্তু সে যা দেখতো তাই ভালো লাগতো, সেভাবে এনজয় করতো। সেকেন্ড স্টেজে যেগুলো সুন্দর সুন্দর সেইগুলা, মানে যেগুলো তার অনুভূতি জাগ্রত করতো, সেইগুলো দেখে সে আনন্দ উপভোগ করতো। লাস্ট স্টেজে এসে সে নেচারের মধ্যে কোন অনুভূতি আছে বা হচ্ছে কোন কি স্পিরিচুয়াল জিনিস আছে, মানে সে নেচারের মধ্যে গডকে খুঁজে পাইছে। ওইটি হচ্ছে এখানকার যে স্পিরিচুয়াল দিক। যে therefore when he looked at nature, যখন সে নেচারকে দেখতো, he was filled with deep thoughts, তার মধ্যে এরকম গভীর একটা ভাবনার উদয় হইতো আর কি। মানে সে ভাবতো যে এটা আসলে কি ক্রিয়েট করছে বা এত সুন্দরভাবে কিভাবে সে ক্রিয়েট করলো, মানে এখানে গড সম্পর্কিত যে বিষয়াদি। Then he looked at nature not with a painter's eye but as a translator who can explain an inner meaning and a hidden significance of nature। সুতরাং এই স্টেজে সে নেচারকে ভালোবাসতো, মানে কোনো পেইন্টারের আই দিয়ে না, এখানে পেইন্টার আই দ্বারা ইন্ডিকেট করা হয়েছে যে নেচারকে কেউ তৈরি করে গেছে সেই জন্য সে ভালোবাসতো না, বরঞ্চ কেন তৈরি করছে, কিভাবে তৈরি করছে, এই সমস্ত যে জিনিস সেই সাপেক্ষে নেচারকে ভালোবাসতো। It seems to him that nature is guiding force who can soothe an afflicted soul। ওই স্টেজে নেচার তার কাছে এমন মনে হতো যে নেচার যেন, মানে নেচারের এমন একটা ফোর্স বা ক্ষমতা বা শক্তি আছে যে যে কাউকে বা যে কারো ব্যক্তির হৃদয়কে মানে সুথ করতে পারে, মানে শান্তি দিতে পারে আর কি। ওকে, মানে এই স্টেজে এসে সে নেচারের মধ্যে একটা এমন ফোর্স বা শক্তি খুঁজে পাইতো যেটা যে কোনো মানুষের মন খারাপ থাকলে সে তার মনটা ভালো হবে, মানে ভালো করে দিতে পারে, এরকম একটা এবিলিটি নেচার আছে। এই জিনিসটা সে থার্ড স্টেজে এসে মানে খুঁজে পাইছে। ওই যে যে ইন্টেলেকচুয়াল, thus the poet developed a philosophic mind which helped him understand the miseries and suffering of mankind। তার মানে নেচারকে ভালোবাসে তার মনটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে সে এখন মানুষের ভালো খারাপ দিক, দুঃখ বেদনা, হাসি কান্নার দিক, এগুলো অবজার্ভ করতে পারতেছে, মানে তার মনটা অনেক বেশি জ্ঞানপূর্ণ হয়ে গেছে আর কি। by observing the nature phenomenon, যেমনটা কবি এখানে বলছে, and I have felt a presence that disturbs me with joy। আমি এমন একটা কিছু অনুভব করলাম যেটা কি আসলে আমাকে ডিস্টার্ব করতেছে। কেন ডিস্টার্ব কিন্তু নেগেটিভ ওয়ার্ড না, পজিটিভ ওয়ার্ড, মানে আমাকে আনন্দে ডিস্টার্ব করছে। যেমন ছোট একটা বাচ্চা আপনি তাকে চিমটে দিলে সে কিন্তু হাসবে, ওকে, মানে আনন্দের, মানে সে ওখান থেকে মজা পাচ্ছে। তো এখানে ওইটি হচ্ছে তার, মানে যে ডিস্টার্ব করলে আসলে কারো খারাপ লাগে না ওইরকমটা, মানে এখানে নেচার তাকে ইনফ্লুয়েন্সড করছে, ডিস্টার্ব করতেছে, বাট সে আনন্দ পাচ্ছে, তাই বলছে। So elevated thoughts a sense of sublime of something, না something far more deeply interfused, মানে যেগুলা অনেক গভীর মহৎ একটা অন্তর্দৃষ্টি আছে যেটার মধ্যে, বা অনেক গভীর একটা মিনিং আছে। The experience of the miseries of the world makes the poet nobler and sympathetic toward the suffering humanity। সুতরাং নেচারকে ভালোবেসে তার এক্সপেরিয়েন্সটা এমন অবস্থায় চলে গেছে যে সে ওয়ার্ল্ডে এখন যা কিছু দেখে সবই তার ভালো লাগে, সবকিছুর মধ্যে সে এখন মানে উপভোগ করতে পারে আর কি। যে কারো হাসি দুঃখ, মানে সে অপরের দুঃখে দুঃখী, অপরের সুখে সুখী, এরকমটা না হলে ফিলস এ কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাপিল, যেন এখন তার মধ্যে আধ্যাত্মিক কোনো বিষয় মানে গ্রো করছে আর কি। এক কথা সে ঈশ্বরের সান্নিধ্য পাইছে নেচারকে ভালোবেসে। He finds a living presence or a divine spirit in all the object of nature। সে নেচারের মধ্যে কি পেয়েছে? কারো উপস্থিতি, কোনো স্বর্গীয় কারো কোনো আত্মার উপস্থিতি, মানে সে ঈশ্বরকে খুঁজে পাইছে নেচারের মধ্যে, যেটাকে তার ভাষায় বলা হয়েছে প্যান্থিজম। এটা আপনারা ফার্স্ট ইয়ারে হয়তো পড়ছেন সেই আই ওয়ান্ডার অ্যাজ এ ক্লাউড কবিতায়।
হি কনসিভ যে নেচার হি কনসিভ অফ নেচার অ্যাজ এ লিভিং পার্সন। সে নেচারকে অনুভব করেছে কেমন, একজন মানে মানুষের মতো, লিভিং পার্সোনালিটি হিসেবে। He felt the presence of a sublime spirit in the setting sun, the round ocean, the living air, the blue sky, the mind of a man। মানে সবকিছুর মধ্যে সে নেচারের ভালো যে স্পিরিট, আত্মা, স্পৃহা, এটাকে সে অনুভব করতে পারতেছে। দিস স্পিরিট হি সেজ রোজ থ্রু অল থিংস। এবং ওয়ার্ডসওয়ার্থ বলছে কি, এই যে নেচারের একটা ভালো লাগার দিক, এই স্পৃহাটা সব জায়গা আছে, মানে সবকিছুর মধ্যে নেচারের ভালো লাগার দিক আছে। দ্য বিলিভ ইন এ ডিভাইন স্পিরিট পারভেটস, কি বলছে, যে পারভেডিং অল দ্য অবজেক্ট অফ নেচার ইজ কল্ড প্যান্থিজম। তো সব জায়গায় নেচারের যে ভালো দিক অনুভব করা, এইটাকে ওয়ার্ডসওয়ার্থ বলছে কি প্যান্থিজম। তার মানে আমরা এই কবিতার সারসংক্ষেপ কি পেলাম, ওয়ার্ডসওয়ার্থ মূলত এই কবিতা সে লিখছে তার বোন কি তার বোনের নাম হচ্ছে ডরথি ওয়ার্ডসওয়ার্থ। তাকে দিয়ে সে যখন সেই হচ্ছে ওয়াই নদীর তীরে এরকম তিনটা নেভিতে ঘুরতে গেছিল, তো তখন সে নেচারের বেশ কিছু জিনিস উপভোগ করছে, ওকে। এবং সেইটার সাপেক্ষে সেই কবিতাটা লিখছে, যেখানে সে মানুষের তিনটা লেভেলে নেচারের প্রতি কোন কোন দৃষ্টিভঙ্গি থাকে সেটাই আলাপ আলোচনা করছে। শৈশবে নেচারকে মানুষ একেবারে যা ইচ্ছা তাই সেভাবে ভালোবাসে, কোনো প্রকার পার্থক্য করে না। সেকেন্ড স্টেজ বা ম্যাচিউরড হলে সে নেচারের জাস্ট ভালো দিকগুলাকে উপভোগ করে, খারাপ দিকগুলোকে সে স্কিপ করে। লাস্ট স্টেজের যে মানে যখন একজন ব্যক্তি পৌঁছায়, তখন সে নেচারের মধ্যে একটা গভীর বা মানে একটা ঐশ্বরিক উপস্থিতি অনুভব করে, ওকে। এবং সে সবকিছুকে ভালোবাসতে আরম্ভ করে। এবং এই যে সবকিছুর মধ্যে নেচারকে অনুভব করা, এইটাকে ওয়ার্ডসওয়ার্থ বলছে প্যান্থিজম, ওকে। মানে হচ্ছে নেচারকে ভালোবাসা আর কি, বা নেচারের মধ্যে গডের উপস্থিতি অনুভব করা। মানে আমরা এখানে, এবং ওয়ার্ডসওয়ার্থ আরো বলছে নেচার হচ্ছে আমাদের কাছে একজন গাইডের মতো, একজন হচ্ছে পথ প্রদর্শকের মতো, এবং যার এমন একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটার মাধ্যমে যে কোনো মানুষের মনের অবস্থা ভালো করা সম্ভব। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ সে তার বোন ডরথিকে এই কবিতায় সাজেস্ট করছে যে তুমি অবশ্যই নেচারকে ভালোবাসবে, কারণ মানুষ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, বাট নেচার কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। সুতরাং অবশ্যই তোমার নেচারকে ভালোবাসা দরকার। এই হচ্ছে তিনটা নেবে কবিতার সারসংক্ষেপ। কবিতাটা নিয়ে কি মানে এটা সামারি সম্পর্কে আইডিয়া হয়েছে আদিতি? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু থিম পাই। থিম কি? একটা হচ্ছে প্যান্থিজম, মানে সবকিছুর মধ্যে গডের উপস্থিতি অনুভব করা। হিলিং পাওয়ার অফ নেচার, নেচারের একটা হিলিং পাওয়ার আছে, মানে আমাদের যে কোনো দুঃখ কষ্টের মধ্যে নেচারের সান্নিধ্যে যায় আমাদের মনটা ভালো হয়ে যাবে, এটা হচ্ছে হিলিং পাওয়ার। হিল করা বলছে আরোগ্য লাভ করা। এরপরে কি আছে, রিকালেকশন অফ পাস্ট কি মেমোরিজ। কবি এই কবিতাটাই লিখছে সে 5 বছর আগে তার বোনকে নিয়ে ঘুরতে গেছিল, 5 বছর পরে ওই ঘুরতে যাওয়ার যে দৃশ্যাবলী এগুলো স্মরণ করে সে তার কবিতা লিখছে। তার মানে কি, এখানে কবি তার পাস্ট মেমোরি রিকালেক্ট করছে, স্মরণ করছে পুনর্বার। আর কি ম্যান ভার্সেস নেচার, মানুষের সাথে নেচার সম্পর্ক কেমন, কখন কেমন, সেটা আর কি গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ সাইকোলজি, মানুষের মস্তিষ্কের যে একটা ডেভেলপমেন্ট, শৈশবে কেমন, মিডল এজে কেমন, লাস্ট স্টেপে কেমন। এই হচ্ছে এই কবিতার যে থিম গুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন কবিতা আছে, ওড অন ইমমর্টালিটি। তো আমরা এখানে কি, ইমমর্টালিটি মানে অমরত্ব, তার মানে অমরত্বের যে গান, এটা খুব ফেমাস একটা কবিতা আর কি। এটার যে বাংলা সামারি আছে, এখানে সংক্ষিপ্ত হচ্ছে লেখা আছে, আমরা একটু পড়ি। ওড অন ইমমর্টালিটি ওয়ার্ডসওয়ার্থের শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে একটি। এটি প্রায় 4 বছর ধরে রচিত একটি কবিতা, মানে প্রায় 4 বছর ধরে সেই কবিতাটা লিখছে। কবিতাটিতে 3টি স্বতন্ত্র ধাপ আছে, সমস্যা, ব্যাখ্যা ও সান্ত্বনা। প্রথম দিকের কয়েক স্ট্যান্জাতে কবি জন্মপূর্ব স্মৃতির কথা উল্লেখ করেছেন, মানে মানুষ জন্মের আগে যখন সে আত্মা অবস্থায় থাকে তখন সে কোথায় থাকে, এটা অনেকটা হিন্দু ধর্মের সাথে রিলেটেড, ওকে। যে এটা বলতে তিনি বলেছেন, একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মধ্যে পূর্বজন্ম মানে জন্মপূর্ব স্বর্গীয় আবাবা দুত্ব অনুভূত বিদ্যমান থাকে, কিন্তু যতই বয়স বাড়তে থাকে এবং শিশুটির মধ্যে ম্যাচুরিটি আসে, সে পৃথিবীর বাস্তবতায় আবদ্ধ হতে থাকে এবং ততই তার থেকে স্বর্গীয় আবাবা দুত্তি অনুভূতি হারিয়ে যায়। মানে এখানে বলছে যে আমরা হিন্দু ধর্মে আছে না যে জাতিস্বর আর কি, ওকে, মানে যে পুনর্জন্ম স্মরণ করতে পারে, বা এক কথায় পুনর্জন্ম রিলেটেড বা রিইনকার্নেশন যাকে বলে। যে হিন্দু ধর্মে এরকম আছে যে একজন মানে মানুষ বা ব্যক্তি যতকাল তার পাপবোধ শেষ না হচ্ছে, তাকে এই দুনিয়াতে ফিরে আসতেই হবে। যখন তার পাপবোধটা শেষ হয়ে যাবে তখন তার আত্মাটা মুক্তি মানে লাভ করবে আর কি, মানে আত্মা জীর্ণ বস্ত্র ত্যাগ করে পার্মানেন্টলি ঈশ্বরের সান্নিধ্যে চলে যাবে বা পৌঁছে যাবে, এরকমটা। তো ওয়ার্ডসওয়ার্থ এখানে ওইরকম একটা মানে সেন্স এই কবিতায় সে উপস্থাপন করছে। ওয়ার্ডসওয়ার্থ এখানে কি বলছে, যে যখন একটা বাচ্চা জন্ম নেয়, জন্ম নেওয়ার আগে সে কোথায় থাকে,
স্বর্গীয় একটা অ্যাবট বা স্বর্গীয় একটা জায়গায় থাকে। এখানে স্বর্গীয় অ্যাবট বলতে আপনি সেই ঈশ্বর বা মানে হচ্ছে গডের যে জায়গা, সেটাকে ইন্ডিকেট করতে পারেন যে সে ওইখানে থাকে, এবং তখন তার মধ্যে গডলি অনেক কোয়ালিটি মানে ঈশ্বরিক অনেক বৈশিষ্ট্য থাকে। যখন সে জন্মগ্রহণ করে তখন তার মধ্যে ঐশ্বরিক কিছু বৈশিষ্ট্য থাকে। মানে একটা ছোট বাচ্চা যার বয়স 1-2 বছর, সে কিন্তু খারাপ কোনো কিছুই জানে না, বোঝে না, ওকে। তখন তার মধ্যে ওই ঐশ্বরিক গুণাবলী গুলো আছে। যতই সে বড় হতে আরম্ভ করে, সে মানে দুনিয়াবি যত খারাপ চিন্তা ভাবনা আছে, টাকা পয়সা ধন দৌলত অশ্লীলতা, এগুলো লিপ্ত হয়, এবং তার ওই যে স্বর্গীয় দ্যুতি এগুলো আস্তে 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 কমতে থাকে। এবং আবার সবশেষে যখন সে মারা যাবে, একজন মানুষ যখন মানে একেবারে বয়স্ক বা বৃদ্ধ হয়ে যায়, তখন তার মধ্যে আবার সেই স্বর্গীয় অনুভূতি গুলো গ্রো করতে আরম্ভ করে। দেখবেন যে আমরা ছোট সময় ভালো ছিলাম, এখন যে স্টেজ আসে এটা আমাদের মানে আকৃষ্টপূর্ণ একটা জগৎ, যাই আমরা মানে ভালো দেখে আমরা ওইটার প্রতি আকৃষ্ট হই, ভালো খারাপ অত বেশি যাচাই বাছাই করি না আরকি। বাট যখন আরেকটু বড় হবো আমরা, আমাদের 40-50 বছর হবে, আমরা আবার ঈশ্বরের দিকে ধাবিত হব। এই যে যে লাইফ ডেথ একটা জার্নি, ঐশ্বরিক মানে ঈশ্বরের সাথে সম্পর্ক হওয়া, ছেদ হওয়া, আবার ঈশ্বরের সাথে ইউনিট মানে ইউনিফাই হওয়া, এই থিম গুলা নিয়ে খুব এই কবিতা লাগছে। ওটা ইমমর্টালিটি আর কি, ঠিক আছে। দেখেন এখানে সামারি কি লেখা আছে, ফর্ম লাগবে না। এখানে কি বলছে যে in the first instance the speaker says was wistfully that there was a time when all of nature seemed dreamlike to him. ফার্স্ট কবি কি বলছে, যেমন একটা সময় ছিল যখন নেচারে আমি যা দেখতাম সবই আমার ভালো লাগতো। নেচার বলতে এখানে আশেপাশে যা দেখতাম তাই, যে apparelled in celestial light, সবকিছুর মধ্যে যেন একটা celestial light বা স্বর্গীয় আভা ছিল। and that time is past, এবং এখন সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেছে, মানে আমরা এখন ম্যাচিউরড হয়ে গেছি। the things I have seen I can see no more, এখন আর সেই জিনিসগুলোকে আমি দেখতে পাচ্ছি না আর কি। কারণ কি, আমরা বড় হয়ে গেছি, আমরা সেই স্বর্গীয় অনুভূতি পাস করে চলে আসছি। In the second stanza, he says that he still sees the rainbow and the rose is still lovely. The moon looks around the sky with delight, and starlight and sunshine are is beautiful. Nonetheless, the speaker feels that a glory has passed away from that. Second stanza কি বলছে, আমরা শৈশবে যে জিনিসগুলো দেখতাম, যেমন রেইনবো বা রংধনু, গোলাপ ফোটা, চাঁদ, আর মানে যা যা আছে সবগুলো দেখে আমাদের ভালো লাগতো। একই জিনিস এখনো আছে, বাট আমাদের আগের মতো আর ভালো লাগে না। যেমন আমরা যখন আগে ছোটবেলা মেলায় যেতাম, কি সেই গুলতি কিনতাম, বন্দুক কিনতাম, ঝুনঝুনি, কত কিছু কিনতাম, ওগুলা মানে পাইলে অনেক ভালো লাগতো, ওকে। যেমন হচ্ছে আমাদের কদমবাড়িতে অনেক বড় একটা মেলা হয়। তো যখন আমরা মানে ছোট ছিলাম, ক্লাস 2-3 পড়তাম, তো তখন হচ্ছে যদি আমাদের 10 টাকা দিত, 10 টাকা নিয়ে দূর দূরতে মেলা চলে যাইতাম। তো 2 টাকা দিও, তখন আবার 12 ভাজা মানে একটা জিনিস পাওয়া যায়, মানে অনেক কালারের হচ্ছে খাবার তারা মিক্স করে দিত, ওগুলো 2 টাকা দিয়ে মানে একই না, আসার সময় খেতে খেতে চলে আসতাম। আরো আরো আমাদের হাতে 8 টাকা থাকতো, মানে হয়তো সনপাপড়ি ওইরকম টাইপের কিছু মানে খাইতাম খাইতাম, তো অনেক খুশি হইতাম। বাট এখন মানে হাজার হাজার টাকা দিলেও কিন্তু ওই রকম অনুভূতিটা আসবে না, বা একটা বাচ্চাকে একটা খেলনা দিলে যত অনুভূতি হবে, একটা বড় মানুষকে খেলনাটা দিলে ওটা তার কাছে কোনো অনুভূতি আসবে না। তো কবি এটাই বলছে যে সেই অনুভূতিটা আমাদের নাই, আমরা সেটা পাস করে চলে আসছি। In the third stanza, the speaker says that while listening to the birds sing in springtime and watching the young lambs leap and play, মানে কবি এখানে থার্ড স্ট্যান্জায় বলছে যে এখনো সেই মানে বসন্তের সময় পাখিরা গান গাচ্ছে, ভেড়ারা খাবার খাচ্ছে, বা মানে ভেড়ারা যে মেমা করে ডাকে তাই করতেছে। He was stricken with the thought of grief, কিন্তু কবির মধ্যে এখন দুঃখ, কারণ কি আগের মতো সে ওই জিনিসগুলোকে আর অনুভব করতে পারে না। But the sound of nearby waterfalls, the echoes of the mountains, মানে সেই যে যে হচ্ছে ঝর্ণার যে শব্দ, এরপরে কি পাহাড় পর্বতের যে প্রতিধ্বনি সবই আছে। And the gusting of the winds restored him to strength. He declares that his grief will no longer wrong the joy of the season, and that all that is happy. মানে এখানে বলতে সবকিছু আসলে সে আগের মতো আছে, হ্যাপি মোডে আছে, কিন্তু কবি আর আগের মতো ওইরকম মনকে মানে ওটা অনুভব করাইতে পারে না বা করতে পারে না মন দিয়ে। He exhorts a shepherd boy to stoat and play around him. সে অনুভব করতে পারছে কি যে তার আশেপাশে মানে শেফার্ডরা আছে, মানে রাখালিরা আছে, মানে এইগুলা বলে সে আসলে একটা গ্রামীণ আবহ ক্রিয়েট করতে চাইছে, যে সবই সেই নেচারে আগের মতোই আছে। বাট আমার পক্ষে আর আগের মতো অনুভব করা সম্ভব হচ্ছে না, কারণ আমি সেই যে একটা একটা শিশু সুলভ একটা পবিত্র দূতি থাকে, সেই দূতির সময়কালটা আমি অতিক্রান্ত করে আসছি, মানে আমি শৈশব থেকে ম্যাচুরিটিতে চলে আসছি। ইন দা ফোর্থ স্ট্যান্জা he addresses nature creature, সেখানে ন্যাচারাল বিভিন্ন যে সৃষ্টি এগুলাকে সে মানে হচ্ছে স্মরণ করছে।
and says that his heart participates in their joyful festival, এবং সে চেষ্টা করছে মানে তার যে হৃদয়টা, এই হৃদয়টা যেন আবার নেচারের সাথে, মানে এক কথায় নেচার থেকে যেন তার হৃদয়ে আবার আনন্দ অনুভূত হয়, সেই চেষ্টাটা করছে। He says that it would be wrong to feel sad on such a beautiful May morning while children play and laugh among the flowers. সুতরাং কবির যদিও মন খারাপ, তারপর সে বলছে এত সুন্দর একটা অবস্থায় মন খারাপ করে আসলে থাকাটা উচিত না। যে nevertheless a tree and a field that he looks upon make him think of something that is gone, and a pansy at his feet does the same. মানে এই সমস্ত সবকিছু দেখে, গাছপালা বা বাচ্চা কাচ্চা যেগুলো থেকে তার অতীতের কথা মনে করে, মানে মনে পড়ে গেছে যে অতীতে সে একই রকম খেলাধুলা করতে, একই রকম আনন্দ উপভোগ করতে, বাট এখন সে পারতেছে না। He asked what has happened to the visionary gleam where it is the, সে জিজ্ঞেস করছে আসলে আমার সেই মানে যে ভিজনের একটা গ্লিম ছিল, কাল্পনিক একটা শক্তি ছিল, সেটা কি হয়েছে, সেটা কোথায় আসলে চলে গেছে। The where it is now the glory and the dream, সেগুলো কোথায় এখন। তার মানে এই স্ট্যান্ডে সে অতীতের কথা স্মরণ করে তার মধ্যে একটা আফসোস কাজ করছে যে সেগুলো কোথায় এখন আর কি। In the fifth stanza he proclaims that human life is merely a sleep and a forgetting that human beings dwell in a purer more glorious realm before they enter the, এরপর ফিফথ স্ট্যান্ডা কবি জন্মপূর্ব অবস্থার কথা বলছে, যে মানুষ যখন জন্মগ্রহণ মানে দুনিয়াতে আসার আগে সে একটা ভালো জায়গায় ছিল, একটা গ্লোরিয়াস রেলম বা একটা ভালো জায়গায় তার মানে উপস্থিতি ছিল। যে heaven he says lies about us in our infancy, মানে আমরা যখন শৈশবে মানে বাচ্চা ছিলাম আর কি, বা সেই অবস্থায় আসার আগে আমরা heaven এ ছিলাম। as children we still retain some memory of the place, এবং যখন আমরা বাচ্চা হয়ে জন্মাই আমাদের মধ্যে সেই heaven এর কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু মেমোরি বা ভালো দিক থাকে, which causes our experience of the art to be supposed with its magic, but as the baby passes through boyhood and young adulthood, কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হই আর কি, and into manhood he sees that tragic days, তখন আমাদের মধ্যে থেকে ওই যে ভালো কোয়ালিটি এগুলো ডাই হয়ে যাবে, আস্তে আস্তে মারা যাবে, শেষ হয়ে যায়। in the sixth stanza, তো sixth stanza the speaker says that the pleasure unique to earth conspire to help the man forget the glories when she comes. sixth stanza কই বলছে আসলে দুনিয়াবি চিন্তাধারা মানুষকে ওই যে স্বর্গীয় দ্যুতি এটা ভুলে যেতে কনস্পায়ার করে, মানে চক্রান্ত করে, কথায় দুনিয়াবি চিন্তাধারা চক্রান্ত করে মানুষকে সেই স্বর্গীয় দ্যুতি থেকে বের করে নিয়ে আসে, যেন তার মধ্যে স্বর্গীয় দ্যুতি না থাকে আর কি। ওকে, যেমন আমরা দেখেন এমন একটা পর্যায়ে এসে আমরা কোনটারে মানে আমরা এখন কিসের পেছনে ছুটি, অর্থ, বিত্ত, ফেম, এগুলা। ওকে, এগুলা আমাদের সাথে মানে এগুলা চক্রান্ত করতেছে কিভাবে আমাদেরকে সেই ঈশ্বরের যে পথ ওখান থেকে বের করে আনা যায়। তো কবি স্ট্যান্ডে সেটা নিয়ে আলাপ আলোচনা করছে। এরপর বলছি the seven stanza the speaker beholds a 6-year-old boy, সে এখানে একটা 6 বছর বাচ্চার কথা বলছে, and imagines his life and his love for his mother and father feel for him, এবং সে ওই বাচ্চার সাথে তার মা বাবার সম্পর্কে এবং সেটা নিয়ে সে কথাবার্তা বলছে। he says the boy playing with some imitated fragment of adult life, মানে এখানে কবি বর্ণনা করছে যে ওই বাচ্চাটা সে যেন এখন কি মানে তার জীবনের একটা অংশ নিয়ে খেলাধুলা করছে, মানে সে যেহেতু একটা অবস্থায় আছে আর কি। ওকে, সুতরাং সে যেন তার জীবনে ওই অবস্থাটার মানে উপভোগ করতেছে আর কি, একটা বাচ্চা যেমন উপভোগ করে। some little plant or chart imitating a wedding or festival or a mourning or funeral, the speaker imagines that all human life is similar imitation, মানে একটা বাচ্চা যা দেখে তাই সে ইমিটেট করে, মানে ওইটাই সে আস্তে আস্তে করার চেষ্টা করে, সেটা যাই হোক ভালো হোক খারাপ হোক তাই। তো ওই যে যে কবি এই স্টাজে যে বাচ্চার কথা বলতো সে একই রকম অবস্থায় আছে আর কি, মানে সে যা দেখে তাই এনজয় করে, এবং সচরাচর বাচ্চারা তা করে থাকে আর কি। এরপর কি বলছেন এই স্টানজা the speaker address the child as though he are a mighty prophet or a lost truth, এই স্টানজা কবি বলছে একটা বাচ্চা হচ্ছে একজন প্রফেট বা নবীর মতো। ওকে, কারণ কি তার মধ্যে ভালো বৈশিষ্ট্য থাকে। ওকে, এই জন্য তাকে এখানে সেই প্রফেটের সাথে কম্পেয়ার করা হয়েছে। The rhetoric ask him why when he has across access to the glorious of its origins and to the pure experience of nature, কারণ একটা বাচ্চা সে নেচারের সবকিছু মানে এনজয় করতে পারে আর কি, তাই বলছেন। he still hurries toward an adult life of custom and earthly friend, তবে সে খুব দ্রুতই আসলে সেই ম্যাচুরিটির দিকে মানে এগিয়ে যাচ্ছে আর কি। তার মানে এর সঙ্গে খুব একটা মানে বাচ্চার অবস্থার কথা বলছে, একটা বাচ্চা সে আসলে খুব ভালো অবস্থা থাকে, বাট শীঘ্রই সেই অবস্থাটা অতিক্রম করে মানে তার ম্যাচুরিটির দিকে এগিয়ে আসে কি, বা সে ম্যাচুরিটি মানে কি ম্যাচিউরড হয়, তাই বলছে। In the ninth stanza, the speaker experiences a surge of joy at the thought that his memories of childhood will always grant him a kind of access to that lost world of instinct, innocence and exploration. এর সঙ্গে কবি বলছে হ্যাঁ আমি হয়তো মানে শৈশব থেকে যত বেশি সামনের দিকে এগিয়ে আসছে, মানে আমি বড় হইছি, আমার শৈশবের যে ভালো কোয়ালিটি এগুলো আস্তে আস্তে
শেষ হয়ে গেছে, ইনোসেন্স গুলা লস্ট হয়ে গেছে, বাট আমার কিন্তু একই সাথে অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। তার মানে যেমন আমরা যখন শৈশব থেকে বয়স আমাদের বাড়ে, আমাদের যেমন লস হয় তেমনি গেইন হয়। যে আমরা লস করি কোনটা, ইনোসেন্স ভালো দিকগুলো, গেইন করি কোনটা, অভিজ্ঞতা। ওইটাই বলছে যে ইন দা 10th stanza bolstered by the joy he urges the birds to sing and urges all creatures to participate in the gladness of the make। ওই বলছে মানে সে নেচারকে উদ্দেশ্য করে যে নেচারে যা যা আছে সবাই তোমরা গান গাও, মানে আনন্দ উপভোগ করো। he says that though he has lost some part of the glory of nature, সে বলছে আমি যদিও মানে অল্প কিছু জিনিস হারিয়ে ফেলেছি of the end of experience, he will take solace in primal sympathy and memory, কিন্তু তার মধ্যে এখন এমন একটা অনুভূতি আছে যার দ্বারা মানে সে অনেক কিছু বুঝতে পারে, মানে এক কথা তার অভিজ্ঞতা বাড়ছে। in memory and in fact that the years being a mature conscious is a philosophical mind, জানো তার মধ্যে এখন একটা philosophical mind জন্ম নিছে। ওকে, যে সে যে কোনো কিছু বুঝতে পারে, এটা কিন্তু শৈশবে ছিল না। তার মানে আমরা যখন শৈশব থেকে বড় হই একাধারে যেমন লস করি আবার একাধারে আমাদের গেইন হয়। লস করি কোনটা, এই যে আমাদের স্বর্গীয় অনুভূতিগুলো, গেইন করি কোনটা, অভিজ্ঞতা, জ্ঞান, একটা ফিলোসফিক্যাল মাইন্ড। এটা এই মানে এটা কিন্তু একটা কোশ্চেন পার্ট বি বা পার্ট সি তে আসে এই কবিতায় কোন লস এবং কোন গেইনের কথা বলছে। লস হয় কোনটা আমাদের ভালো দিক আর গেইন হয় কোনটা অভিজ্ঞতা। তাই in the final stanza the speaker says that this mind which stems from a consciousness of mortality as opposed to the child feelings of immortality enables him to love nature and natural beauty more, for each of nature object can stir him to thought, and even the simplest flower blowing in the wind can raise him thoughts that do often lie too deep for dear। মানে এখানে বলছে শেষ এসে যায় যে আমরা যখন শৈশব থেকে বড়তে রূপান্তরিত হই আমাদের মনটা এমন একটা পর্যায়ে পৌঁছায়, মানে একটা আমাদের আমাদের মন দিয়ে যেহেতু আমরা সবকিছু উপভোগ করতে পারি, সুতরাং সামান্য একটা জিনিসও আমাদের মনে একটা বড় সড় প্রভাব ফেলতে পারে, আমাদের মনটা ওই অবস্থায় চলে যায়। এই হচ্ছে পোর্ডন ইমমর্টালিটি কবিতার সারসংক্ষেপ। সংক্ষিপ্ত আকারে যদি বলি, কবি এখানে মূলত আলোচনা করছে একজন মানুষ শৈশব থেকে কিভাবে ম্যাচিউরড হয় এবং তার কোন কোন পরিবর্তনগুলো হয়। ফার্স্টে বলছে একটা বাচ্চা আসে জন্ম নেওয়ার আগে ঈশ্বরের সান্নিধ্যে থাকে, তখন তার মধ্যে অনেক ভালো কোয়ালিটি থাকে। এর পরবর্তী সে দুনিয়াতে আসে এবং দুনিয়ার ধ্যান ধারণা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়, এবং যতই সে দুনিয়ার ধ্যান ধারণা দ্বারা ইনফ্লুয়েন্সড হয় তার মধ্যে থেকে ওই শৈশব বা ভালো কোয়ালিটিগুলো আস্তে আস্তে লস করতে আরম্ভ করে। একটা পর্যায়ে তার মধ্যে ওই ভালো কোয়ালিটি থাকেই না, দেন সে ম্যাচিউরড হয়, এবং ম্যাচিউরড হইলে তখন তার মধ্যে একটা ফিলোসফিক্যাল মাইন্ড জন্মায় যেটার দ্বারা সে আবার সে ভালো ভালো যে জিনিস মানে এক কথা যাচাই বাছাই করতে পারে আর কি, বা হচ্ছে তার অনেক অভিজ্ঞতা অর্জন করে। তার মানে এই যে ওর টু ইমমর্টালিটি কবিতা কবি এখানে লস এবং গেইনের কথা বলছে, যে আমরা যখন জন্ম নেই তখন আমাদের জন্ম নেওয়ার পরে বড় হওয়া পর্যন্ত কোন কোন জিনিসগুলো লস হয় এবং কোন কোন জিনিসগুলো আসলে আমরা গেইন করতে পারি আর কি। এই হচ্ছে ওটা ইমমরালিটি কবিতার সারসংক্ষেপ। দেখেন এখানে কোন কোন থিম আছে। থিম আছে হচ্ছে ফার্স্টে কি বলছে, প্রিন্যাটাল এক্সিস্টেন্স, মানে জন্ম পূর্ববর্তী আমাদের অভিজ্ঞতা। জন্ম পূর্ববর্তী অভিজ্ঞতা বলতে কোনটাকে বোঝানো হয়েছে, জন্মের আগে আমরা ঈশ্বরের কাছে থাকি এবং আমাদের মধ্যে অনেক ভালো অভিজ্ঞতা বা ভালো বৈশিষ্ট্য থাকে, মানে ঐশ্বরিক অনেক গুণাবলী থাকে। এটা হচ্ছে প্রিন্যাটাল যে এক্সিস্টেন্স গুলো আর কি। আসতে যাচ্ছে এরপর আরেকটা থিম কি আছে, গ্রাজুয়াল ডেভেলপমেন্ট অফ থট, আমাদের মন মানসিকতার পরিবর্তন হয় কিন্তু অনেক। ঠিক আছে, আমরা যতই আমাদের বয়স বাড়ে আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়। যেমন শৈশবে আমরা একরকম থাকি, শেষ স্টেজে এসে আমরা অন্যরকম হই, যে আমরা ওই যে সব জিনিসকে বোঝার যে ফিলোসফিক মাইন্ড সেটা আমাদের মধ্যে কিন্তু গ্রো করে। আর কি আছে, ম্যান ভার্সেস নেচার, মানুষের সাথে নেচারের কেমন সম্পর্ক থাকে বলতো। যেহেতু ওয়ার্ডসওয়ার্থ পোয়েট অফ নেচার, সুতরাং আমরা তার প্রায় সব কবিতাতে নেচারের থিমটা পাই। এই হচ্ছে এখানকার যে থিম গুলো আর কি। এটা নিয়ে কি সমস্যা আছে আদিতি? না ভাইয়া। আচ্ছা, এবার আমরা এই দুইটার থেকে যে পার্ট এ গুলো আছে এগুলো সলভ করি ওয়েট করে। কে জয়েন করছেন? সামি অনেক লেট করে ফেলছেন ভাইয়া। আচ্ছা সমস্যা নেই, যেহেতু রেকর্ড আছে ওখান থেকে শুনিয়ে আমরা পার্ট এ গুলা দেখি। ছবি তুলে দিচ্ছি। দুজনের কাছে কি সেট সাজেশন আছে? আদিতি আপনি কি সেট সাজেশন আনছেন? জি ভাইয়া আছে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে 104 পেজ বের করুন। 104 পেজে পার্ট বি এর কোশ্চেন শুরু হয়েছে। আমরা ফার্স্টে তিনটা নেবি কবিতা থেকে দেখি। হুম, 104 পেজ 1 নাম্বারটা রোমান্টিক এজের এক্সটেনশন কত? এটা অত বেশি ইম্পর্টেন্ট না। হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ রোমান্টিক এজ? রোমান্টিক এজের ডিউরেশন কত? 1798 থেকে 1832। 2 নাম্বার হচ্ছে রোমান্টিসিজম, মোস্ট ইম্পর্টেন্ট। এটা 3 স্টার দেয়া।
রোমান্টিসিজম কি? রোমান্টিসিজম ইজ এ লিটারি মুভমেন্ট, একটা সাহিত্যিক আন্দোলন ইন আর্ট, মিউজিক এন্ড লিটারেচার, এই সমস্ত জিনিস এগেইনস্ট দ্য সেট রুলস অফ দ্য নিও ক্লাসিক্যাল লিটারেচার। কোনটার এগেইনস্টে? নিও ক্লাসিক্যাল যে এই যে বৈশিষ্ট্য ছিল সেইগুলোর এগেইনস্টে একটা আন্দোলন, ঠিক আছে? হোয়াই ইজ দ্য রোমান্টিক এজ টার্মড অ্যাজ রোমান্টিক রিভাইভাল? এটা ওয়ান স্টার দেন। যে রোমান্টিক এজ কেন রোমান্টিক রিভাইভাল বলা হয়? তো কি রোমান্টিক এজ ইজ টার্মড অ্যাজ দ্য পিরিয়ড অফ রোমান্টিক রিভাইভাল বিকজ, কারণ কি the glorious production of the age had a close kinship with the Elizabethan age। কারণ এই যে রোমান্টিক এজের যে প্রোডাকশন গুলো, মানে যে শিল্পকর্ম সাহিত্যকর্ম যেগুলো লেখা হয়েছে, এগুলোর সাথে এলিজাবেথেন এজের একটা সম্পর্ক ছিল, এই জন্য এজটাকে বলা হয়েছে রোমান্টিক রিভাইভাল। এটা ওয়ান স্টার। তারপর 4 নাম্বার, হুইচ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ রোমান্টিসিজম? এটা লাগবে না। হুইচ কি হোয়াট ইজ পোয়েট লরেট? এটা 2 স্টার দেন। পোয়েট লরেট কি? পোয়েট লরেট হচ্ছে ইংল্যান্ডের রাজকবি বা সভাকবির স্বীকৃতি। It is a title given to a poet who is appointed by the British sovereign to compose poems for a state function। মানে ব্রিটিশ বা ইংল্যান্ডের যে, মানে ইংল্যান্ড যে দেশ, সেই দেশের জন্য যে কবিতা টবিতা লেখা হবে, সেই লেখার জন্য যাকে নিয়োগ দেওয়া হয় সেই টাইটেলটাই হচ্ছে এখানে সে পোয়েট লরেট বা সভাকবি। এরপরে হু আর দ্য লেক পোয়েটস, এটা তো এর আগের বছর আসছে, লাগবে না। এরপরে 7 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। এই কবিতার ফুল টাইটেলটা কি? এটা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। The line composed a few miles above Tinternebbe on revisiting the banks of the river of Wye during a tour July 13, 1798। মানে 1798 সালে ওয়ারজত এবং তার বোন ওয়াই নদীর তীরে টিন্টানেবিতে ঘুরতে গিয়েছিল, যেটা মানে যেটার অভিজ্ঞতা সেই যে কবিতাটা লিখছে, এই জন্য এই কবিতার ফুল টাইটেল হচ্ছে এটা। সেই লাইন্স থেকে শুরু করে কিন্তু মানে পুরোটাই কিন্তু এই কবিতার টাইটেল, এবং এটার সাবটাইটেল হচ্ছে টিন্টারনেবি। ওকে, মানে ফুল টাইটেল হচ্ছে এইটা, সাবটাইটেল হচ্ছে টিন্টারনেবি। এবার হোয়াট ইজ এ নেবি? এটা 2 স্টার দেন। না, এটা 1 স্টার দেন। এবি কি? মানে মঠ। যে নেবি যে চার্চ, কি লার্জ চার্চ together with a group of buildings in which monks and nuns live as a community in the service of God and reason। মানে যারা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী, তারা ঈশ্বরের উপাসনা করার জন্য মানে যেখানে থাকে আর কি, সেইগুলোকে একসাথে বলা হয় এবি বা মঠ। এরপরে হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ারজথ সিস্টার? ডরোথি, এটা 3 স্টার। ওয়ারজথের বোনের নাম কি? ডরোথি। এরপরে 105 পেজে আসেন। স্কাইমোর, স্কাইমোর লাগবে না, ইম্পর্টেন্ট না। স্কাইমোর ইজ এ কাইন্ড অফ ট্রি, মানে জাস্ট এমনিতে 1-2 বার পড়তে পারেন, জাস্ট এতটুকু লিখতে হবে। স্কাইমোর ইজ এ কাইন্ড অফ ফিগ ট্রি, মানে এটা হচ্ছে ডুমুর গাছ। এটা এটা লাগবে না, অত বেশি গুরুত্বপূর্ণ না। হোয়াট ডু মিন বাই হেজরা? এটা 1 স্টার। হেজরা মানে কি? হেজরা ইজ আ লাইন্স অফ বুশেস অর প্লান্টস প্লান্টেড অ্যালং দ্য এজ অফ এ ফিল্ড অর এ রোড ফর প্রোটেক্টিং দ্য ফিল্ড অর দ্য রোড। মানে রাস্তা বা হচ্ছে জমির যে আলের দুই পাশে যে মানে হচ্ছে আহ গাছ লাগানো হয়, ওইগুলোকে বলা হয় হেজরা আর কি, ঠিক আছে? এটা 1 স্টার। কথা আমরা দেখি না যে মহাসড়কের দুই পাশে গাছ লাগানো হয় যাতে করে রাস্তাগুলো ভালো থাকে, মাটি ভেঙে না যায়, ওইগুলাকে বলা হয় হেজরা। এরপর হচ্ছে হারমিট। হারমিট কি? এটা 1 স্টার দেন। হারমিট কি? হারমিট হচ্ছে, হারমিট ইজ এ পারসন হু ইউজুয়ালি ফর রিলিজিয়াস রিজন লিভস এ ভেরি সিম্পল লাইফ অ্যালোন। এতটুকু লিখলে হয়ে যাবে অ্যালোন পর্যন্ত। যে হারমিট হচ্ছে এমন একজন ব্যক্তি যে ধর্মীয় বিষয়ের জন্য একা বা নির্জন জীবন যাপন করে, তাকে বলা হয় হারমিট বা সন্ন্যাসী। এরপর 13 নাম্বার লাগবে না। 14 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, 1 স্টার। যে হোয়াট ইজ দ্য ব্লেসড মুড? ব্লেসড মুড কি? ইট মিনস দ্য হ্যাপি অ্যান্ড স্পিরিচুয়াল স্টেট অফ মাইন্ড। মানে আমাদের মনের অবস্থা যখন ভালো থাকে, সুখী থাকে, তখন ওটাকে বলা হয় ব্লেসড মুড। এরপরে 15 নাম্বারটা লাগবে না। 16 নাম্বারটা 2 স্টার। হু ইজ দ্য কুইন মাদার অফ সোলাস? মানে শান্তির মাকে, শান্তির মাকে নেচার, মানে নেচারের কাছ থেকে আমরা শান্তি পাই, এই জন্য তাকে শান্তির মা বা সোলাস বলা হয়েছে, মানে মাদার অফ সোলাস, নেচার। এটা 2 স্টার। এরপরে 3 স্টেজ, এটা 3 স্টার। মানে আমরা সেই টিন্টানেবি কবিতায় হচ্ছে দেখলাম না সামারি, যে 3টা স্টেজের কথা বলছে, তো সেই 3টা স্টেজ কি? দ্য পোয়েটস বয়িশ অ্যানিমাল প্লেজার ইন নেচার, এক স্টেজ, মানে শৈশবের যে স্টেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে দা হিজ লাভ অফ সেনচুয়াস বিউটি অফ নেচার, নেচারের সৌন্দর্য দেখে যে ভালোবাসা, মানে মিডল এজ। লাস্ট স্টেজে যখন সে তার বয়স বাড়ে, ম্যাচিউর, যে হিজ স্পিরিচুয়াল এন্ড ইন্টেলেকচুয়াল লাভ অফ নেচার। তিনটাই লেখা লাগবে, কোনো ছোট করা যাবে না এটাকে। ওকে, এটা 3 স্টার। এরপরে হোয়াট ডু ইউ মিন বাই একিং জয়েস? এটা 2 স্টার দেন। 18-19 দুইটাই 2 স্টার। একিং জয়েস মানে কি? ডিজি র্যাপচার মানে কি? তো কি বলছে যে একিং জয়েস মানে হচ্ছে ইট মিনস জয় মিক্স উইথ পেইন। এতটুকু লিখলে হবে যে মানে যে দুঃখের সাথে কষ্ট মিশে থাকে বা সুখ মিশে থাকে, ওটাকে বলা হয় একিং জয়েস। একিং মানে বোঝায় দুঃখ, জয় মানে আনন্দ, তার মানে আনন্দ দুঃখের মিশ্রণকে বলা হয় একিং জয়েস। 2 স্টার।
হোয়াট ডু মিন বাই ডিজি র্যাপচার? ডিজি র্যাপচার কি? ডিজি র্যাপচার আর এক্সট্যাসিক জয়েস দ্যাট কস্ট গিড্ডিনেস। মানে এখানে বলছে যে আনন্দটা আমাদের মধ্যে দুঃখের কথা মনে করিয়ে দেয় ওটাকে বলা হয় ডিজি র্যাপচার। ওকে, শুধু ফার্স্ট লাইন লিখলে হবে যে ডিজি র্যাপচার আর এক্সট্যাসিক জয়েস দ্যাট কস্ট গিড্ডিনেস। হোয়াট ডু মিন বাই দ্য ফ্রেজ স্যাড মিউজিক অফ হিউম্যানিটি? স্যাড মিউজিক অফ হিউম্যানিটি বলতে তুমি আসলে কি বোঝো? ইট মিনস দ্যাট সরোস এন্ড সাফারিংস অফ ম্যানকাইন্ড। এটা লাগবে না। এবার হোয়াই ডাজ দ্য পোয়েট অ্যাডভাইস হিজ সিস্টার টু কাল্টিভেট ফ্রেন্ডশিপ উইথ নেচার? এটা ওয়ান স্টার। কেন ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে বলেছিল নেচারের সাথে সে একটা সম্পর্ক তৈরি করতে? কারণ নেচার কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। ওই যে দ্য পোয়েট অ্যাডভাইসেস হিজ সিস্টার টু কাল্টিভেট ফ্রেন্ডশিপ উইথ নেচার বিকজ নেচার নেভার ডিড বিট্রে। এতটুকু লিখলে হবে যে নেচার কাউকে মানে কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। এই জন্য ওয়ার্ডসওয়ার্থ তার বোনকে বলছে তুমি নেচারের সাথে একটা সম্পর্ক তৈরি করো। এরপরে 22 পেজে দেখেন কি সরি 22 নাম্বারটায় হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডরোথি? এটা 3 স্টার দেন। যে ডরোথি সম্পর্কে তুমি কি জানো? হচ্ছে ডরোথিকে ওয়ার্ডসওয়ার্থের বোন। যে ডরোথি ইজ দ্য সিস্টার অফ রোমান্টিক পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তারপরে হোয়েন ওয়াজ দ্য পোয়েম রিটেন? এটা 1 স্টার দেন। এই কবিতাটা কখন লেখা হয়েছিল? এটা কিন্তু সেটা হচ্ছে আমরা 7 নাম্বার যে কোশ্চেন পড়ছে ওখানে আছে জুলাই 13, 1798। ওকে, ওটা পড়লে হয়ে যাচ্ছে। এরপরে হোয়ার ইজ দ্য টিনটা নেভি সিচুয়েটেড? এটা ইম্পর্টেন্ট আছে, 3 স্টার দেন। টিনটা নেভিটা কোথায়? টিনটা নেভি সিচুয়েটেড ইন মনমাউথশায়ার। মানে মনমাউথশায়ার কোথায়? সেটা ওয়েলস অন দা ওয়েস্ট ব্যাংক অফ রিভার ওয়াই। মানে ওয়াই রিভারের পশ্চিম তীর ওয়েলসের মনমাউথশায়ারে হচ্ছে এই টিনটা নেভিটা অবস্থিত। এরপরে দ্যাট টাইম ইজ পাস্ট, হোয়াট ডাজ দ্য পোয়েট রেফারস টু দ্য দ্যাট টাইম? এখানে দ্যাট টাইম দ্বারা কোনটাকে ইন্ডিকেট করা হয়েছে? শৈশবের সময়। যে হিয়ার দ্যাট টাইম রেফারস টু দ্য পোয়েট সেকেন্ড স্টেজ অফ হিজ লাভ অফ নেচার। না না, শৈশব না, এখানে ম্যাচিউরড স্টেজ ইন্ডিকেট করা হয়েছে। হুইচ হি লাভড অনলি দ্য সেনচুয়াস বিউটি অফ নেচার। মানে লেখকের যে সেকেন্ড স্টেজটা ছিল, ওকে, মানে যে সময় সে নেচারের ফিজিক্যাল সৌন্দর্য থেকে ভালোবাসতো নেচারকে, ওই স্টেজটাকে বলা হয়েছে দ্যাট টাইম। এটা 1 স্টার। এরপর 26 নাম্বার আমরা আগে পড়ছি যে ওয়ার্ডসওয়ার্থ সে তার বোনকে কি অ্যাডভাইস করছেন? নেচারকে ভালোবাসতে। কেন? কারণ নেচার কারোর সাথে বিশ্বাসঘাতকতা, এটা লাগবে না। এরপর 27 নাম্বার হচ্ছে এটা ইম্পর্টেন্ট আছে, 3 স্টার দেন। যে ওয়ার্ডসওয়ার্থের সাথে কে ছিল যখন সে ভিজিট করতে গেছিল? তো বলছে হু অ্যাকম্পানিড ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ রিভিজিট টু দ্য ব্যাংক অফ ওয়াই। যে ওয়ার্ডসওয়ার্থের বোন ছিল ডরোথি। যে ওয়ার্ডসওয়ার্থ সিস্টার ডরোথি অ্যাকম্পানিড হিম ইন হিজ রিভিজিট টু দ্য ব্যাংক অফ ওয়াই। মানে যখন ওয়ার্ডসওয়ার্থ সেই ওয়াই ব্যাংকের ওখানে ঘুরছে তখন তার সাথে তার বোন ছিল। ঠিক আছে, এই হচ্ছে 27টা যে পার্ট, এগুলোই নেক্সট ক্লাস আগামীকালকে থাকবে পড়া। ভালো মতো পড়ে আসেন আর সামারি দুটো একটু দেখিয়ে, স্পেশালি বাংলা সামারি। ঠিক আছে, হোমওয়ার্ক তো আজকে আর নাই, আগামীকালকে মেয়েদের পড়া জিজ্ঞেস করবানি। আর হোমওয়ার্কে একা দিচ্ছেন হচ্ছে আদিতি। সামিয়া হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল বাধ্যতামূলক, বাট হোমওয়ার্ক হচ্ছে আপনারা তো জমা দেন না, অ্যাটলিস্ট আপনি দেন না, আর লামিয়া তো জয়েন করে নাই। আচ্ছা যাই হোক, তো আজকে এতটুকুই থাক। ঠিক আছে, যে পার্ট এগুলো শেষ করলাম, এগুলো কি কারো সমস্যা আছে? আদিতি বা সামিয়া? না ভাইয়া।